মায়ের জোরাজুরিতে বিয়ে করতে হলো একটা বিধবা মহিলাকে। মহিলা নয়, মেয়েই বটে। আমার থেকে 2-3 বছরের ছোট হবে, তবে একটা মেয়েও আছে তার। আমার কোনো ইচ্ছাই ছিল না এই বিয়ে করার। আমি একজন শিক্ষিত অবিবাহিত ছেলে। পূর্বের বিয়ে করা একটা মেয়েকে আমাকে বিয়ে করতে হবে, তাও আবার একটা বাচ্চা সহ। কোনো মতেই নিজেকে রাজি করতে পারছি না, কিন্তু কি করার, মাকে যে খুব বেশি ভালোবাসি, তাই তো অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে হলো মায়ের বান্ধবীর মেয়েকে। আজ আমার বাসর রাত। এক বুক ভরা ঘৃণা নিয়ে ঘরে প্রবেশ করলাম। হাজারো রকমের ফুল দিয়ে সাজানো বাসর ঘরটা। তার মাঝে বসা লাল শাড়ি পরা একটা মেয়ে মাথা নিচু করে বসে আছে। মেয়েটা কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু আমার সবচেয়ে বেশি সমস্যা ছিল তার মেয়েকে নিয়ে। ঘরে ঢুকেই মাথার পাগড়িটা ছুঁড়ে ফেললাম খাটের উপর। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে কখনোই মেনে নিতে পারবো না। আমার মায়ের জন্য আমি তোমাকে বিয়ে করেছি। তোমার ভরণ পোষণের দায়িত্ব আমি নিলাম, তবে সবসময় আমার মায়ের টেক কেয়ার করবে। আমার ধারে কাছেও আসার চেষ্টা করবে না, আর আপনার মেয়েকেও আমার কাছ থেকে সবসময় দূরে রাখবেন। শুনতে পেলাম মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি চলে গেলাম ছাদে। আকাশে এত সুন্দর একটা রূপালী চাঁদ থাকা সত্ত্বেও আমার ভালো লাগছে না। নিমিষেই নিজের জীবনটাকে শেষ করে দিলাম, এ কথা ভাবতে ভাবতে যেন মায়ের উপর প্রচন্ড রাগ হচ্ছে। ছাদে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মনটাকে বাতাসের সাথে ফুরফুরে করে কিছুক্ষণ পরে রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন থেকে আমি তাদের মা মেয়ে দুজনকে ইগনোর করছি। মেয়েটা সারাদিন কাজের লোকের মতো ঘরের সমস্ত কাজ করছে। আমি সারাদিন বাইরেই কাজ করি, একদম রাতে বাসায় ফিরি। বাসায় গেলেই খুব সুন্দর করে যত্ন সহকারে আমার খাবার টেবিলে খাবারগুলো সার্ভ করে দেয়, এবং ভুলেও আমার চোখে চোখ রাখে না, মাথা নিচু করেই থাকে। আমিও কোনো কথা না বলে চুপচাপ খেয়ে উঠি, নিজের কাজ নিজে করি। আমি আলাদা রুমে থাকি, আর অন্য রুমে ও ওর মেয়েকে নিয়ে থাকে। একদিন হঠাৎ অফিস থেকে বাসায় ফিরে দেখি আমার রুমের অবস্থা খুবই বেহাল। সবকিছু লন্ডভন্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমার মাথায় যেন রক্ত টকবক করে উঠছে। প্রচন্ড রাগ হচ্ছিল। আমি আমার বিধবা বউকে ডাকলাম, আয়েশা। যেন নিমিষেই এক দৌড়ে চলে আসলো আমার রুমে। ঘরের কি অবস্থা, নিশ্চয়ই তোমার মেয়ে করেছে। আমি যে বলেছিলাম তোমার মেয়েকে আমার কাছ থেকে দূরে রাখতে, একবার কথা বললে বুঝতে পারো না? এটা কিভাবে হলো? আয়েশা বলল, আমাকে ক্ষমা করে দিন, আমার আর কখনো এরকমটা হবে না। আমার মেয়ে আর কখনোই আপনার এই রুমে আসবে না। কথা বলতে বলতে আয়েশার অশ্রু দিয়ে পানি ঝরছে আর টপ টপ করে আমার পায়ে পড়ছে। যত সব। এটা বলে আমি হুট করে রুম থেকে বের হয়ে যাই। একদম গভীর রাতে বাসায় ফিরি। বাসায় ফিরে তো আমি অবাক হয়ে যাই। আমার রুমটা এত গোছানো, তো পরিষ্কার ছিল যে এরকমটা আগে কখনোই ছিল না। আমি বুঝতে পারলাম আয়েশাই এটা করেছে। ক্লান্ত শরীরটা এলিয়ে দিলাম বিছানায়, লাইট ফ্যান অফ করে ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে চোখ মেলে দেখি একটা আলোর রশ্মি যেন আমার চোখে পড়ছে, আর সেই আলোতে যেন একটা আয়নার প্রতিচ্ছবি দেখতে পেলাম, আর তার মধ্যে ছিল একটা শিশু বাচ্চা। এ কি, এ তো আমি, এ তো আমার ছোটবেলাকার ছবির মতো। আমি এত ছোট কিভাবে হয়ে গেলাম? ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপছে, চেষ্টা করেও মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারছি না আমি। তার পাশেই বাবা সেই জোকারের মতো অভিনয় করে আমার হাসানোর চেষ্টা করছে। খাবারটুকু শেষ করার জন্য যত যা কিছু করতে হয়, যেন তাদের চেষ্টার শেষ নেই। মাকেও পাশে পেলাম। খুবই আনন্দের সাথে দুজনকে জড়িয়ে ধরে বললাম, বাবা তুমি এসেছো, কতদিন পরে তোমাকে দেখতে পেলাম, কতদিন তোমার অপেক্ষায় ছিলাম। সবাই বলে তুমি নাকি আকাশের তারা হয়ে গেছো, এই তো তুমি আমার কাছে চলে এসেছো। বাবা আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো? এই বলে খুবই কান্না করছিলাম। কিছু একটা শব্দ কানে ভেসে এলো, ঘুমটা ভেঙে গেল। চমকে উঠে বিছানায় বসে পড়লাম। বুঝতে পারলাম স্বপ্ন দেখেছি। কোথা থেকে আয়েশার মেয়েটা দৌড়ে এসে আধো উচ্চারণ গলায় বলল, বাবা। আমার বুকটার ভেতর যেন মোচড় উঠলো। বাচ্চাটার দিকে ভালো করে কখনো তাকাইও দেখিনি। এক পলক দিতেই যেন মনে হলো এরকম একটা চাঁদকে আমি এতদিন অবহেলা করছিলাম। নিজের প্রতি খুবই আফসোস হচ্ছিল। ও তো একদিন বড় হবে এবং আমারই মতো নিজের বাবা না থাকার কষ্টটা উপভোগ করবে। না না, এটা আমি হতে দিতে পারি না। বাচ্চাটিকে জাপটে ধরে কোলে তুলে নিলাম, এবং অবশেষে আমি আয়েশা এবং আয়েশার মেয়েকে মেনে নিতে বাধ্য হলাম। অবশ্য আয়েশার সেটা বিশ্বাস করতে অনেক সময় লেগেছিল, কারণ ও এটা কখনোই আশা করেনি। রাসেল ভাইয়ের জীবনের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা?